আসসালামু আলাইকুম। আমি আলামিন আছি আপনাদের সঙ্গে। এখন আমরা পড়ব গণিতের সবথেকে ইম্পর্টেন্ট একটি অধ্যায়, বাস্তব সংখ্যা। এই অধ্যায়টা আপনাদের অনেকের কাছে কঠিন মনে হয়। তার কারণ হচ্ছে আপনি যদি বাস্তব সংখ্যার প্রকারভেদগুলো না বুঝেন, কোনটা কোন ধরনের সংখ্যা এইটা যদি আইডেন্টিফাই করতে না পারেন, তখন আপনার কাছে বাস্তব সংখ্যা কঠিন মনে হবে। আজকে আমি আপনাদেরকে বাস্তব সংখ্যার বেসিক থেকে এমনভাবে করে পড়াবো, ইনশাল্লাহ আজকের ক্লাসের পর বাস্তব সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগটা পড়ব। এই ছকটার মাধ্যমে শ্রেণী বিভাগটা পড়ব, তারপর এই ছকের প্রতিটা সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসেন ছকটা দেখে নেই। প্রথমে আছে আমাদের সংখ্যা শ্রেণী। সংখ্যা শ্রেণীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা। আমাদের বইয়ে বাস্তব সংখ্যা থেকে আলোচনা করা এই উপরের টুকার দেয়া নাই, কিন্তু এইটা জানা জরুরি। বাস্তব সংখ্যা আবার দুই প্রকার, মূলদ সংখ্যা এবং হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা। অমূলদ সংখ্যার একটাই প্রকারভেদ, সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, ধনাত্মক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। ধনাত্মক সংখ্যাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, মৌলিক সংখ্যা, এক এবং যৌগিক সংখ্যা। শূন্য এবং ঋণাত্মকের কোনো প্রকারভেদ নাই। সাধারণ ভগ্নাংশ একে আবার তিন ভাগে ভাগ করা যায়, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ একে আবার দুই ভাগে ভাগ করা যায়, সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশকে আরও দুইটা ভাগে ভাগ করা যায়, এই দুইটা ভাগ আপনাদের বইতে কিন্তু দেওয়া নাই, কিন্তু এইটাও খুবই ইম্পর্টেন্ট। বিশুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ এবং মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশকে দুইটা ভাগে ভাগ করা যায়, আবৃত দশমিক ভগ্নাংশ এবং অনাবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশকেও আরও দুইটা ভাগে ভাগ করা যায়, বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ এবং মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। এই ভাগ দুইটাও আপনাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু এইগুলা জানা অনেক জরুরি। এবার আপনি তো তাড়াতাড়ি কি হিজিবিজি করে বলে গেলেন, আপনারা কি একটু কি বুঝছেন? পুরোটুক বোঝা লাগবে না, অল্প একটু বুঝলেই হবে, বাকিটুক পরে বুঝে নেবেন ইনশাল্লাহ। এই ছকটা যদি বুঝে থাকেন, ফোনে একটা স্ক্রিনশট নেন, সাথে সাথে আপনার চোখ দিয়েও একটা স্ক্রিনশট নিয়ে নেন, যেন ব্রেনে একেবারে সেট হয়ে যায়। তো চলেন এখন আমরা এই সংখ্যাগুলোর প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করি। একদম আমরা সংখ্যা শ্রেণী থেকে শুরু করব। সংখ্যা শ্রেণী বা সংখ্যা জানার আগে অঙ্ক কি বা কাকে বলে এটা জানা দরকার। হিসাব নিকাশ ও গণনার কাজে যে 10টি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে অঙ্ক বলা হয়। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা প্রতীককে অঙ্ক বলা হয়। অঙ্ক আবার দুই প্রকার। অঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ক, অঙ্ককে দুই ভাগে ভাগ করা যায়, সার্থক অঙ্ক এবং সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক কোনগুলো? 1 থেকে 9 পর্যন্ত এই 9টা সংখ্যাকে সার্থক অঙ্ক বলে। 1, 2, 3, 4, 5, 6, 7, 7, 8, 9 এই 9টাকে সার্থক অঙ্ক বলে, এবং শূন্যকে সাহায্যকারী অঙ্ক বলে। সার্থক অঙ্ক হচ্ছে এই 9টা এবং সাহায্যকারী অঙ্ক হচ্ছে গিয়ে একটা, সেটা হচ্ছে শূন্য। আশা করি বুঝছেন। এখন আসেন সংখ্যা শ্রেণী কি বা সংখ্যা কি। এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা গঠিত হয়। আমরা যে 10টা অঙ্ক শিখলাম, ওই অঙ্কগুলো যদি একসঙ্গে বসে, মনে করেন 2 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, এই দুইটা অঙ্ক পাশাপাশি বসার ফলে 25 এইটা হয়ে যাবে একটা সংখ্যা। আবার মনে করেন 6 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, পাশাপাশি বসলে 67 এইটা হয়ে যাবে একটা সংখ্যা। অর্থাৎ এক বা একাধিক অঙ্ক যদি একসঙ্গে বসে তখন সেটা হয়ে যাবে সংখ্যা। আবার 5 এইটা কিন্তু একটা অঙ্ক, আবার এইটা একটা সংখ্যা। সংখ্যার মধ্যে আছে কিন্তু এক বা একাধিক অঙ্ক, অর্থাৎ শুধু অঙ্ক একটা সংখ্যা, আবার যদি একাধিক অঙ্ক থাকে সেটাও হয়ে যাবে সংখ্যা। আমরা বলতে পারি সকল অঙ্কই হচ্ছে সংখ্যা। সকল অঙ্কই হচ্ছে সংখ্যা।
কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। সকল অঙ্কই হচ্ছে সংখ্যা, সকল অঙ্ককে আমরা সংখ্যা বলতে পারবো, কিন্তু সকল সংখ্যাকে অঙ্ক বলা যাবে না। যেমন মনে করেন 2, এইটা একটা অঙ্ক, আবার এইটা একটা সংখ্যা। কিন্তু মনে করেন 27, এই 27 এইটা শুধুমাত্র সংখ্যা, এইটাকে অঙ্ক বলা যাবে না। অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এই 10টাকেই অঙ্ক বলা হয়। আশা করি বুঝছেন। সংখ্যার আরও কিছু উদাহরণ আছে, যেমন যদি কোনো অঙ্কের শেষে টি অথবা টা বা হালি এরকম ধরনের বাংলা সংখ্যা লেখা থাকে, তখন সেটা সংখ্যা হয়ে যাবে। যেমন 2টি কলম, অথবা মনে করেন 5টা বই, অথবা মনে করেন 3 হালি কলা, এইগুলো সব একটা সংখ্যা। যখনই কোনো অঙ্কের পরে টি থাকবে অথবা টা থাকবে বা হালি থাকবে, এরকম ধরনের বাংলা কথা থাকবে, সেইগুলো এক একটা সংখ্যা হয়ে যাবে। এইটাও গেল সংখ্যার একটা উদাহরণ। এবং আবার অন্যরকমও থাকতে পারে, যদি কোনো অঙ্কের আগে মাইনাস চিহ্ন থাকে, মনে করেন -5, এইটাকে আর অঙ্ক বলা যাবে না, এইটা হয়ে যাবে সংখ্যা। -105 এইটা একটা সংখ্যা, -0.23 এইটা একটা সংখ্যা। যখনই কোনো অঙ্কের সামনে মাইনাস থাকবে, তখন সেটা অবশ্যই সংখ্যা হয়ে যাবে। -7 এইটা একটা সংখ্যা। অর্থাৎ যখনই কোনো অঙ্কের সামনে ঋণাত্মক চিহ্ন থাকবে, সেটা একটা সংখ্যা হবে। এবং যখন কোনো অঙ্কের পরে টি, টা, হালি এরকম ধরনের বাংলা কথা যুক্ত থাকবে, সেইটাও সংখ্যা হয়ে যাবে। এইখানে 2, এটা কিন্তু একটা অঙ্ক ছিল, যখনই টি লেখা হয়েছে, এইটাকে আর অঙ্ক বলা যাবে না, এটাকে সংখ্যা বলতে হবে। 5 একটা অঙ্ক, যখনই টা লেখা হবে তখন এইটা সংখ্যা হয়ে যাবে। 5টা বই, এটা একটা সংখ্যা, এইটার অঙ্ক থাকবে না। আশা করি বুঝছেন। আমরা সংখ্যা শ্রেণী নিয়ে আলোচনা করছি। এই সংখ্যা শ্রেণীকে 2 ভাগে ভাগ করা যায়, একটা বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা। এখন আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে জানব। বাস্তব সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। এই বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এইখানে কিন্তু শুধু আর না, এই যে সেট প্রকাশের সময় আমরা যেই চিহ্নটা ব্যবহার করি, এই আর মানে হচ্ছে রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যার ইংরেজি রিয়েল নাম্বারের আর দ্বারা বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করা হয়। এখন উদাহরণগুলো কেমন হবে? যেমন মূলদ সংখ্যাও থাকবে, অমূলদ সংখ্যাও থাকবে। মূলদ আর অমূলদের পরে আমরা আলোচনা করব। বাস্তব সংখ্যার উদাহরণগুলো -2, -1, 0, 1, 2 এই ধরনের সংখ্যাগুলো আমাদের বাস্তব সংখ্যা। আবার রুটের ভিতরে যে সংখ্যাগুলো থাকে, √2, √5, √7 এইগুলো আমাদের বাস্তব সংখ্যা। আবার ভগ্নাংশ সংখ্যাও থাকতে পারে, 2/7, মনে করেন 1/3, 5/4 এইগুলো আমাদের বাস্তব সংখ্যা। আবার মনে করেন দশমিক সংখ্যাও থাকতে পারে, 0.5, 0.3333 এইভাবে চলতে থাকবে। আবার মনে করেন 4.513 এইভাবেও চলতে পারে। এইগুলো আমাদের বাস্তব সংখ্যা। আবার ঋণাত্মক সংখ্যা -5 বা -5/4 এই ধরনের সংখ্যাগুলো সব আমাদের বাস্তব সংখ্যা। অর্থাৎ আমাদের আজকে আলোচনার বিষয়ে যেই সংখ্যাগুলো আছে, বা আমরা এখন নতুন করে যেই সংখ্যা শিখব, এতদিন যত ধরনের সংখ্যা শিখে আসছি সবগুলাই হচ্ছে বাস্তব সংখ্যা। সংখ্যা শ্রেণীর আর একটা প্রকারভেদ ছিল অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা কি বা কাকে বলে? কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, তাহলে তাকে অবাস্তব সংখ্যা বলে। এইটা শোনার সঙ্গে সঙ্গে সবাই একটু নড়ে চড়ে বসবে, বলবে ভাই আপনি এটা কি বললেন? কোনো সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক সংখ্যা কিভাবে হয়? এতদিন জানলাম কোনো ঋণাত্মক সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক সংখ্যা হয়ে যায়, ঋণাত্মক কিভাবে হবে? দেখেন, আমাদের যদি এরকম দেওয়া থাকে √7, এই সংখ্যাটাকে যখন আমরা স্কোয়ার করব, তখন আমাদের স্কোয়ার এবং রুট কাটাকাটি হয়ে থাকবে শুধু -7। আবার মনে করেন আমাদের দেয়া আছে √5,
এই সংখ্যাটাকে যদি আমরা স্কোয়ার করি তখন স্কোয়ার এবং রুট কাটাকাটি হয়ে যাবে, থাকবে শুধু -5 থেকে যাবে। এরকম রুটের ভেতরে যদি মাইনাস থাকে সেই সংখ্যাগুলোকে বর্গ করলে যেই সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটার আগে মাইনাস থেকে যায়। এই ধরনের সংখ্যাগুলোকেই বলে অবাস্তব সংখ্যা। এতদিন শিখছিলেন রুটের ভেতরে মাইনাস গ্রহণযোগ্য না, কিন্তু এখন থেকে রুটের ভেতরে মাইনাস নিয়েও মান থাকতে পারে। ইন্টারের হায়ার ম্যাথ সেকেন্ড পেপার বইয়ের 3য় অধ্যায় জটিল সংখ্যা নামে একটা অধ্যায় আছে, তখন শুধুমাত্র এই অবাস্তব সংখ্যা নিয়েই আলোচনা করা। এই যে √7 লিখছি, এইটাকে কিন্তু আবার একটু অন্যভাবে করেও লেখা যায়। সেটা হচ্ছে √7 ইন্টু হচ্ছে গিয়ে আই। এই মাইনাসের পরিবর্তিতে রুটের বাইরে আই লেখা যায়। √5 এইটাকে লেখা যায় √5 ইন্টু হচ্ছে আই। এইখানে আই, এই আই এর একটা নির্দিষ্ট মান আছে, আই ইকুয়াল টু √1। আই এর এই মানটা হচ্ছে ফিক্সড। আইকে বলা হয় জটিল সংখ্যার একক। আবার এখান থেকে এইভাবেও লেখা যায় i² ইকুয়াল টু হচ্ছে গিয়ে -1। যে কোনো একটা মান লিখতে পারেন, উভয় পক্ষে বর্গ করলে এইটা চলে আসে। আমি এখন এইটা নিয়ে আর আলোচনা করতেছি না। এটা ইন্টারে যখন হায়ার ম্যাথ সেকেন্ড পেপার পড়বেন, জটিল সংখ্যা অধ্যায় পড়বেন, তখন এইটা শিখতে পারবেন। তো আশা করি বুঝছেন অবাস্তব সংখ্যা কাকে বলে। বাস্তব সংখ্যা দুই প্রকারের ছিল, একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। এখন আমরা মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। একটু খেয়াল রাখতে হবে, p/q আকার মানে হচ্ছে ভগ্নাংশ আকারে যে সকল সংখ্যাকে প্রকাশ করা যায় তাকেই মূলদ সংখ্যা বলে। এই মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। কিউ সেটটা হবে p/q such that pq belongs to z। এই z মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ p আর q পূর্ণ সংখ্যা হবে এবং q নট ইকুয়াল টু 0। হরে যেই মানটা থাকবে সেটা 0 হইতে পারবে না। এবং pq সহমৌলিক। এই সহমৌলিক কি, এটা আমরা পরে আলোচনা করব। তাহলে আশা করি বুঝছেন মূলদ সংখ্যা কাকে বলে। যেই সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো তাকেই মূলদ সংখ্যা বলে। এবার একটু উদাহরণ দেখে নিই। -2, -1, 0, 1, 2, 3 এই সংখ্যাগুলো আমাদের মূলদ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা যেইগুলো আছে সবগুলোই মূলদ সংখ্যা। আবার ভগ্নাংশ সংখ্যা 3/4, 4/5, মনে করেন 7/8, এইগুলোও আমাদের মূলদ সংখ্যা। মাইনাসও থাকতে পারে, মাইনাস মনে করেন 9/8, -1/2, এই সবগুলোই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আবার মনে করেন দশমিকের যদি দেওয়া থাকে 0.5, 0.3333 এইভাবে চলতে থাকবে, 4.52, এই ধরনের সংখ্যাগুলো আমাদের মূলদ সংখ্যা। বাস্তব সংখ্যার আর একটা প্রকারভেদ ছিল অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি বা কাকে বলে? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলা হয়। একে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় আর অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। অর্থাৎ আমরা বলতে পারি p/q এটা হবে মূলদ সংখ্যা, p/q হবে। মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে আর অমূলদ সংখ্যা p/q আকারে হবে না। মূলদ সংখ্যা p/q হবে এবং অমূলদ সংখ্যা p/q হবে না। উদাহরণগুলো কেমন হইতে পারে? অমূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে রুটের ভেতরে যেই সংখ্যাগুলো আছে, √2, √3, √5, √7, এই ধরনের সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। এছাড়াও আমাদের পাই এবং ই এই দুইটা সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। আর যদি দশমিকে থাকে তখন মনে করেন 0.31, 2, 5, 7, 8... এইভাবে চলতে থাকবে। অসীম দশমিক ভগ্নাংশ হবে, মানে যার কোনো শেষ হবে না, এবং এই যে দশমিকের পরে যেই সংখ্যাগুলো আছে তাদের কোনো পুনরাবৃত্তি ঘটবে না, অর্থাৎ এক এক রকম এক একটা সংখ্যা থাকবে। এইগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। আশা করি বুঝছেন। মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা। এখন আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে জানব। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এইখানে কিন্তু দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা থাকবে, আর একটা হচ্ছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, অখণ্ড সংখ্যা থাকতে হবে। অখণ্ড সংখ্যা মানে হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনো দশমিক থাকতে পারবে না, কোনো ভগ্নাংশ থাকতে পারবে না, কোনো রুট থাকতে পারবে না। এইগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। যেমন আমাদের উদাহরণ হচ্ছে -2, -1, 0, 1,
2 এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, অর্থাৎ শূন্য থেকে ধনাত্মক যেই সংখ্যাগুলো আছে সেগুলো অখণ্ড সংখ্যা হইতে হবে, মানে আমাদের স্বাভাবিক সংখ্যা, অথবা শূন্য থেকে ছোট সংখ্যা সেই স্বাভাবিক সংখ্যার আগে মাইনাস দিলে যেই সংখ্যাগুলো পাই -1, -2, -3 এই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। আশা করি বুঝছেন। পূর্ণ সংখ্যাকে আবার 3টা ভাগে ভাগ করা যায়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই সেটা দেখব। শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। একে জেড প্লাস অথবা জেড নিচে প্লাস অথবা জেড গ্রেটার দ্যান 0 অথবা এন দ্বারা প্রকাশ করা হয়। এন মানে হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলা হয়। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? n সমান সমান আমাদের হবে 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা হইতে হবে, সেইগুলো হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য অপেক্ষা ছোট সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। একে জেড টু দি পাওয়ার মাইনাস অথবা জেড মাইনাস অথবা জেড লেস দ্যান 0 এইটা দ্বারা প্রকাশ করা হয়। জেড মাইনাস সমান সমান আমাদের হবে মাইনাস সংখ্যা -1, -2, -3, -4 ... এইভাবে চলতে থাকবে। শূন্য অপেক্ষা ছোট হবে এবং অখণ্ড সংখ্যা হবে, সেগুলোই হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। একে হোল নাম্বারও বলা হয়। একে জেড গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 অথবা ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। ডাব্লু সমান সমান আমাদের হবে 0, 1, 2, 3, 4, 5 ... এইভাবে চলতে থাকবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল 1 থেকে শুরু করে ধনাত্মক সংখ্যাগুলো, আর অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ ধনাত্মক সংখ্যাগুলো। এগুলোই হচ্ছে আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি বুঝছেন। এইবার আমি সবগুলোর উদাহরণ একটু একসঙ্গে করে লিখে দিই। এই যে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5 ... এইভাবে চলতে থাকবে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে -1, -2, -3, -4, -5 ... অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 ... আশা করি বুঝছেন উদাহরণগুলো। ধনাত্মক পূর্ণ সংখ্যা শুধু 1 থেকে শুরু, ঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 থেকে নিচের দিকে অর্থাৎ মাইনাস মানগুলো, অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক সংখ্যার সঙ্গে শূন্যটাও থাকবে। পূর্ণ সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, ধনাত্মক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা। এখন আমরা ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করব। শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। শূন্য থেকে বড় যত ধরনের সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। উদাহরণগুলো কি হইতে পারে? 1, 2, 3, 4, 5 ... এই ধরনের সংখ্যা, অথবা ভগ্নাংশ হইতে পারে হাফ, 3/4, 7/9 ... এই ধরনের সংখ্যা হইতে পারে, অথবা দশমিক সংখ্যা হইতে পারে 0.5, 0.789 বা 88 ... অথবা হচ্ছে গিয়া আমাদের এরকমও থাকতে পারে 4.5333333 ... এইভাবে চলতে থাকবে। অথবা রুটও থাকতে পারে, √5, √2, √7। এই ধরনের যত ধরনের ধনাত্মক সংখ্যা আছে বা যত ধরনের প্লাস মান আছে সবগুলাই আমাদের ধনাত্মক সংখ্যা। পূর্ণ সংখ্যার আর একটা প্রকারভেদ ঋণাত্মক সংখ্যা। শূন্য অপেক্ষা ছোট সকল সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্য থেকে ছোট হইলেই সবগুলো ঋণাত্মক সংখ্যা। এই যে আমরা ধনাত্মক সংখ্যার উদাহরণ দিছিলাম, এইগুলো শুরুতে যদি মাইনাস থাকে তখন সেটা হয়ে যাবে ঋণাত্মক সংখ্যা। সবগুলো সংখ্যার আগে মাইনাস থাকলেই সেইটা আমাদের হয়ে যাবে ঋণাত্মক সংখ্যা। এখন এই যে রুটের ভেতরে, এই মাইনাসটা কিন্তু রুটের ভেতরে হবে না, রুটের বাইরে থাকবে। রুটের বাইরে যদি মাইনাস থাকে তখন সেটা হবে ঋণাত্মক সংখ্যা। আশা করি বুঝছেন। ধনাত্মক সংখ্যাও বুঝলাম, ঋণাত্মক সংখ্যাও বুঝলাম, কিন্তু মাঝখানে শূন্যটা কি? এখন আমরা শূন্য নিয়ে আলোচনা করব। পূর্ণ সংখ্যার আর একটা পার্ট হচ্ছে শূন্য। খুবই মজার একটা সংখ্যা শূন্য। শূন্য কি বা কাকে বলে? শূন্য হলো এমন একটি সংখ্যা যার মান কিছুই না। এই কিছুই না মানেই হচ্ছে গিয়ে সব কিছু।
আমরা শূন্য সম্পর্কে অনেক কিছু জানবো, তার আগে শূন্য সম্পর্কে ধারণা দেন কে বা আবিষ্কার করছেন কে এটা একটু জেনে নিই। ভারতীয় উপমহাদেশের আর্যভট্ট শূন্য সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন, কিন্তু শূন্যের গাণিতিক ব্যবহার দেখান এবং ব্যাপকভাবে আলোচনার শীর্ষে নিয়ে আসেন ব্রহ্মগুপ্ত। চলেন শূন্য সম্পর্কে আরেকটু জেনে নিই। শূন্য সম্পর্কে আরও কিছু তথ্য। শূন্য একটি সাহায্যকারী অঙ্ক, শূন্য একটি নিরপেক্ষ সংখ্যা, শূন্য একটি পূর্ণ সংখ্যা, শূন্য একটি বাস্তব সংখ্যা, শূন্য যোগ বিয়োগ গুণ ভাগ সব গাণিতিক কাজে খুবই গুরুত্বপূর্ণ। শূন্যের গুরুত্ব 10, 100, 1000 এইভাবে করে। ধরুন আপনার কাছে 10 টাকা আছে, মানে একের পরে যদি একটা শূন্য দেন তখন 10 টাকা। আপনার কাছে যদি বলেন 1000 টাকা আছে, তার মানে একের পরে 3টা শূন্য আছে। যদি বলেন আপনার কাছে 10,000 টাকা, তার মানে শূন্যের একের পরে আপনার কাছে 4টা শূন্য আছে। এইবার যদি পেছন থেকে শূন্যগুলো বাদ দিয়ে দেন, আপনার কাছে 10,000 টাকা না, তখন 1 টাকা আছে। আপনি যদি বলেন আমি 1 কোটি টাকার মালিক, যদি শূন্যগুলো বাদ দিয়ে দেন আপনি 1 টাকার মালিক। কোনো সংখ্যার পেছনে শূন্যটা এত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে আমরা যে যত সংখ্যা হিসাব করি, একটা শূন্য দিলে ওই সংখ্যার মান 10 গুণ করে বৃদ্ধি পায়। আর শূন্য যদি না দেন, সব সংখ্যার মূলে আছে 1। শূন্য নাই মানেই সেখানে আপনার কাছে 1 টাকা আছে। শূন্যের গুরুত্ব কি বুঝছেন? বুলিয়ান অ্যালজেব্রা ও কম্পিউটার লজিকে শূন্য মানে হচ্ছে ফলস বা হচ্ছে অফ। আমরা যে ফোন ব্যবহার করি, ক্যালকুলেটর, কম্পিউটার, লাইট, ফ্যান, যত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি সব কিছু এই শূন্যের উপর ভিত্তি করে তৈরি। কিন্তু কম্পিউটারে কিন্তু 0 এবং 1 এই দুইটা সংখ্যাই বুঝে। অন মানে হচ্ছে গিয়ে ওইটা অন করা বা চালু করা, এবং 0 মানে হচ্ছে অফ করা বা বন্ধ করা। আমরা যত ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করি সব সার্কিটের মধ্যে শূন্যের ভূমিকা আছে। তাহলে বুঝেন শূন্য কতটা গুরুত্বপূর্ণ। তাছাড়া ক্যালকুলাসের সীমা নির্ণয়ে আমরা যখন অন্তরীকরণ করব, তখন লিমিটের অঙ্ক করার সময় দেখব শূন্যের গুরুত্ব আরও কত বেশি, তখন আরও বুঝতে পারবো। এছাড়াও গাণিতিক ব্যবহার, শূন্যের অনেকগুলো ব্যবহার আছে। সেগুলো কি কি? যদি আমরা শূন্যের সঙ্গে কোনো সংখ্যা যোগ করি, বা এইভাবে বলি আমি, কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করি, তখন ওই সংখ্যাটাই থেকে যাবে। যদি আমি কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করি, তখনও ওই সংখ্যাটাই থেকে যাবে। যদি কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করি, তখন সেটা শূন্য হয়ে যাবে। যদি আমি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করি, তখন সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর যদি শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি, তখন সেটা শূন্য হয়ে যাবে। আশা করি বুঝছেন। এইগুলো হচ্ছে শূন্যের কিছু ব্যবহার। এই ব্যবহারগুলোই গণিতবিদ ব্রহ্মগুপ্ত দেখাইছিলেন। ধনাত্মক সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়: মৌলিক সংখ্যা, 1 এবং যৌগিক সংখ্যা। আগে আমরা যৌগিক সংখ্যা কি এটা দেখব। যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না, তাকে যৌগিক সংখ্যা বলা হয়। এই যৌগিক সংখ্যার সেটকে পি প্রাইম অথবা p⁻c দ্বারা প্রকাশ করা হয়। পি প্রাইম সমান সমান আমাদের হবে যৌগিক সংখ্যার সেট 4, 6, 8, 9, 10, 12, 14 এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। অর্থাৎ যেই সংখ্যাগুলোকে আমরা যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করি, কোনো ভাগশেষ থাকবে না। 4কে যদি 2 দ্বারা ভাগ করি, কাটাকাটি হয়ে যায়, 2 দুগুণী 4, মানে 2 দ্বারা ভাগ করা যাবে। 6কে যদি 2 দ্বারা ভাগ করেন বা 3 দ্বারা ভাগ করেন, নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, কোনো ভাগশেষ থাকে না। অর্থাৎ এই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। সবথেকে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হবে 4। আর যৌগিক সংখ্যা মানে কি? সহজ কথায় আমরা যেই সংখ্যাগুলোকে কাটাকাটি করতে পারবো বা ভাগ করতে পারবো, সেইটাই হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ 1 এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে না, মানে ভাগশেষ থেকে যাবে, তাকেই হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা বলা হয়। এই মৌলিক সংখ্যাকে পি দ্বারা প্রকাশ করা হয়। আমাদের পি সেট সমান সমান হবে, পি এর সেট হবে 2, 2,
3, 5, 7, 11, 13 এইভাবে চলতে থাকবে। এইগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার সেট। এই সংখ্যাগুলোকে দেখেন অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সহজ কথায় আমরা কাটাকাটি করতে পারবো না বা ভাগ করতে পারবো না, সেটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। জোড় মৌলিক সংখ্যা, জোড় একমাত্র মৌলিক সংখ্যা এইটাও হচ্ছে 2। এই 2 বাদে আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। আর যেই জোড় সংখ্যাগুলো আছে সবগুলোকেই কাটাকাটি করা যায়। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। এইটাও একটু জেনে রাখেন, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এবং 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 21টি। এই সংখ্যা দুইটা একটু জেনে রাখেন, এই দুটো হচ্ছে দরকার হয়। 1 থেকে 100 পর্যন্ত যেই 25টা মৌলিক সংখ্যা আছে সবগুলা এই ছকে দেওয়া আছে। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা, 2, 3, 5, 7। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, 21 থেকে 30 পর্যন্ত 2টা, 31 থেকে 40 পর্যন্ত 2টা, 41 থেকে 50 পর্যন্ত 3টা, 51 থেকে 60 পর্যন্ত 2টা, 61 থেকে 70 পর্যন্ত 2টা, 71 থেকে 80 পর্যন্ত 3টা, 81 থেকে 90 পর্যন্ত 2টা, 91 থেকে 100 পর্যন্ত 1টা। আর সর্বমোট সংখ্যা দেওয়া আছে, মানে 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত বা যত পর্যন্ত বের করতে যায় একসঙ্গে কতটি সেইটা ওই সাইডে দেওয়া আছে। এখন কোন দশকে মৌলিক সংখ্যা কতটি করে সেইগুলোর জন্য এরকম একটা কোড আমরা মুখস্থ রাখতে পারি মোবাইল ফোনের নাম্বারের মতো, 4422 322321 44। এই 4 দ্বারা বোঝায় প্রথম দশকে মৌলিক সংখ্যা 4টা, পরের 4 দ্বারা দ্বিতীয় দশকে মানে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, পরের 2 দ্বারা বোঝায় 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, আবার 2 তার মানে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, 41 থেকে 50 পর্যন্ত 3টা তার মানে 3। এই কোডটা যদি মনে রাখেন তাহলে ভুলে গেলেও আপনি খুব সহজে বের করতে পারবেন মৌলিক সংখ্যা কোনগুলো। এটা মনে রাখাও খুব বেশি কঠিন না। 4422 322321 একটা নাম্বারের মতো আমরা এটা মুখস্থ করে রাখবো। ধনাত্মক সংখ্যার আর একটা প্রকারভেদ ছিল 1। 1 কি? 1 মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, এই দুইটা সংখ্যার কোনোটার মধ্যেই 1 পড়ে না। 1 হচ্ছে আলাদাই একটা সংখ্যা। মূলদ সংখ্যাকে 2 ভাগে ভাগ করছিলাম, একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা। আমরা এতক্ষণে পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করছি, এখন আমরা ভগ্নাংশ সংখ্যা নিয়ে আলোচনা করব। ভগ্নাংশ কি? দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত দিয়ে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। অর্থাৎ অনুপাত বা ভাগ দিয়ে প্রকাশ করতে হবে। মনে করো 2 একটা পূর্ণ সংখ্যা, এইটার নিচে 5 আর একটা পূর্ণ সংখ্যা, এই যে ভাগ বা অনুপাত আকারে আছে এটাই হচ্ছে কি আমাদের ভগ্নাংশ সংখ্যা। আশা করি বুঝছো। এইভাবে ভগ্নাংশ মানে হচ্ছে তোমার লবে একটা জিনিস থাকবে, হরে একটা জিনিস থাকবে। অথবা আমাদের এরকম হইতে পারে 7/5 এইটাও একটা ভগ্নাংশ সংখ্যা, অথবা 7 পূর্ণ 8 হচ্ছে গিয়ে 9 এইটাও আমাদের একটা ভগ্নাংশ সংখ্যা হইতে পারে। ভগ্নাংশ সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কাকে বলে? লব ও হর নিয়ে গঠিত ভগ্নাংশই হলো সাধারণ ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশ থাকবে সেখানে লব আর হর। মনে করো 3/4 এইটা হচ্ছে আমাদের একটা সাধারণ ভগ্নাংশ, কারণ এখানে লব আছে আর হর আছে। এখন এখানে লব কোনটা আর হর কোনটা এইটা মনে রাখার একটা টেকনিক আছে, এইভাবে মনে রাখবা। হরিণের পিঠে লবণের বস্তা, হরিণের পিঠে লবণের বস্তা। মজার একটা ছন্দ না?
হরিণের পিঠে লবণের বস্তা, তার মানে কারো পিঠে যদি কোনো একটা থাকে, মনে করো আমার পিঠে বা আমার কাঁধে যদি একটা বস্তা নিই, তাহলে আমি নিচে থাকবো, বস্তাটা উপরে থাকবে। একইভাবে হরিণের পিঠে লবণের বস্তা, তার মানে হরিণের পিঠে হর নিচে, লবণের বস্তা মানে লব উপরে, তাহলে আমরা বলবো হরিণের পিঠে মানে হর নিচে থাকবে, হর নিচে, আর লবণের বস্তা মানে লব উপরে, লব উপরে। এই টেকনিকটা দিয়ে বা এই ছন্দটা দিয়ে লব হরকে মনে রাখা যায়। হরিণের পিঠে লবণের বস্তা, হর হচ্ছে গিয়ে নিচে থাকবে এবং লব উপরে থাকবে, এটা হচ্ছে গিয়ে লব, এটা লব, আর এইটা হচ্ছে আমাদের হর। অর্থাৎ লব ও হর নিয়ে গঠিত ভগ্নাংশই হলো সাধারণ ভগ্নাংশ, লব আর হর থাকবে। এখন হর উপরে থাকতে পারে, লব নিচে থাকতে পারে, বা আমাদের এরকম পূর্ণ মিশ্র ভগ্নাংশও থাকতে পারে, 5/3/4, এটাও আমাদের সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে আবার 3 ভাগে ভাগ করা যায়, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আমরা একটু আগেই লব এবং হর শিখছি, লব ছোট থাকবে এবং হর বড় থাকবে, মানে নিচের সংখ্যা বড় থাকবে এবং উপরের সংখ্যা যদি ছোট থাকে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন হর, এইটা হচ্ছে গিয়ে বড়, হর বড় এবং হচ্ছে গিয়ে লব ছোট, লব ছোট, লব হচ্ছে গিয়ে ছোট এবং হর বড় যদি থাকে তবে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন আমাদের 7/9 এইটা একটা প্রকৃত ভগ্নাংশ, 1/5 এইটা একটা প্রকৃত ভগ্নাংশ। আশা করি বুঝছেন। সাধারণ ভগ্নাংশের আর একটা প্রকারভেদ অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। এবার লব বড় থাকবে, লব বড় থাকবে, হর ছোট থাকবে। মনে করেন 5/3, এইটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এই ভগ্নাংশের লব বড় এবং হরে যে আছে সে ছোট, হর ছোট, হর হচ্ছে গিয়ে ছোট। মনে করেন 9/7, এইটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ হরিণের পিঠে লবণের বস্তা, লব বড়, হর হচ্ছে গিয়ে ছোট। আরও উদাহরণ হইতে পারে, মনে করেন 7/4, এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের আর একটা প্রকারভেদ মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যদি কোনো ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ দ্বারা গঠিত হয় তবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মানে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে এবং তার আগের সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয় তবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন মনে করেন 5/3/7, এইটা একটা মিশ্র ভগ্নাংশ, কারণ এই ভগ্নাংশের দুইটা অংশ, একটা এই যে পূর্ণ সংখ্যা আর একটা এই যে প্রকৃত ভগ্নাংশ, এই দুইটা সংখ্যা মিলে একসঙ্গে একটা সংখ্যা গঠিত হয়েছে, তার জন্য এটা একটা মিশ্র ভগ্নাংশ। এইটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আর এইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। আর এই দুইটাকে একসঙ্গে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আশা করি বুঝছেন। এই যে 5/3/7 এইটা মানে কি আসলে? 5/3/7 এইটাকে লেখা হয় এই 7 দিয়ে 5কে গুণ করতে হবে, তারপরে যেই সংখ্যাটা পাবো তার সঙ্গে 3 যোগ করতে হবে, আর নিচে হরে যেটা ছিল সেটাই থাকবে। 5×7=35 যোগ 3, 35 যোগ হচ্ছে গিয়ে 3, 35 প্লাস হচ্ছে 3, তার মানে 38/7। 38/7 মানে যেই কথা, 5 পূর্ণ 3/7 মানেও একই কথা। আবার এইটাকে এইভাবেও লেখা যায়, 5×3/7 মানে 5 পূর্ণ 3/7, এটাকে লেখা যায় 5 + 3/7, এইটা মানেও একই কথা। আশা করি বুঝছেন। আমি আর একটা উদাহরণ দিই। মনে করেন আমাদের আছে 2/7/9, এইটা মানি কত হবে? এইটা মানি আমরা লিখতে পারবো, হরে যেটা আছে সেই সংখ্যাটা লিখবো, এই কোনাকুনি এই সংখ্যা দুইটা গুণ করব, 9×2 = 18, 18 আর হচ্ছে 7 মানে 25, তার মানে উপরে 25 বসে যাবে। অর্থাৎ এই সংখ্যার সঙ্গে গুণ, এইটার সঙ্গে যোগ, এইভাবে আমরা কাজ করব। এইভাবে এইখানে করব গুণ, এইখানে করব যোগ, যোগ করে লবে বসাই দিব, আর হরে নিচের সংখ্যাটাই থেকে যাবে। এই 2
2×7=9, এইটাকে আবার লেখা যায় 2 + 7/9, এইভাবেও লেখা যায়। এখন আমরা যদি এটাকে লসাগু করি, লসাগু হচ্ছে 9, 9 দুগুণে 18 প্লাস হচ্ছে গিয়ে 9 9 কাটা ওই 7 থেকে যাবে, তার মানে 25/9, এইটা মানেও 25/9, এইভাবেও আমাদের আসছিল 25/9। যেইভাবে খুশি সেইভাবে করতে পারেন। এই যে এইভাবে কোনা নিচ থেকে যখন উপরে উঠবো তখন গুণ করব, উপরের থেকে যখন ডান দিকে যাব তখন হচ্ছে যোগ করব। ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যাইতো, একটা সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ। এখন আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। দশমিক ভগ্নাংশ কাকে বলে? যদি কোনো সংখ্যায় দশমিকের আগে শুধু শূন্য থাকে এবং দশমিকের পরে কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে তাকে দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ আমাদের এই যে দশমিক চিহ্ন, দশমিকের আগে শুধু শূন্য থাকবে এবং দশমিকের পরে কোনো পূর্ণ সংখ্যা থাকবে, তাহলে এইটাকে আমরা বলতে পারি দশমিক ভগ্নাংশ। আবার মনে করেন 0.5, এইটা একটা দশমিক ভগ্নাংশ। 0.0 হচ্ছে গিয়ে আমাদের হতে পারে 7 8, এইটা একটা আমাদের দশমিক ভগ্নাংশ। 0.77777, এইটা আমাদের একটা দশমিক ভগ্নাংশ। এখন আবার একটু খেয়াল করেন, এইখানে আমি সংজ্ঞায় বলছিলাম দশমিকের আগে শূন্য থাকবে, দশমিকের পরে কোনো পূর্ণ সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যা মানে কি? ধনাত্মক ও ঋণাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তার মানে আপনি যে লিখলেন 0 এইবার পূর্ণ সংখ্যা দিলেন -5, এটা হবে? এইটা কিন্তু হবে না। মাইনাস এই দশমিকের পরে থাকতে পারবে না, আপনি মাইনাস আগে দিতে পারবেন। 0.-0.5 এইটা হইতে পারে, এরকম কিন্তু লেখা যাবে না। 0.-8 এইটা লেখা যাবে না, এইটা ভুল। আপনি লিখতে পারেন -0.8, এইটা সঠিক, এইটা হচ্ছে গিয়ে সঠিক, এইভাবে লেখা যাবে, কিন্তু 0.-8 হবে না। আশা করি বুঝছেন এই যে একটা দশমিক ভগ্নাংশ। আচ্ছা একটা কথা, দশমিক ভগ্নাংশ এবং দশমিক সংখ্যা এই দুইটা কি এক নাকি আলাদা? এক হলে ভালো, আলাদা হলে পার্থক্য কোথায় বলেন তো, একটু কমেন্ট করেন। দশমিক সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ এক নাকি আলাদা? আপনাদের মধ্যে 98% স্টুডেন্টই বলতে পারবে না, আমি শিওর 98% স্টুডেন্টই আপনারা বলতে পারবেন না দশমিক সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ দুইটা এক নাকি আলাদা। এক হলে ভালো কথা, আর আলাদা হলে পার্থক্য কোথায়? আমি একটু দেখাই দিই, আপনারা কমেন্ট করেন, যারা যারা আগে থেকে জানতেন কমেন্ট করেন, আর যারা জানতেন না তারা হচ্ছে গিয়েও কমেন্ট করে জানাবেন, নতুন শিখলেন। দশমিক সংখ্যা, আমরা এইটা পড়ছিলাম যদি কোনো সংখ্যায় দশমিকের আগে শুধু শূন্য থাকে, আর এখন হবে যদি কোনো সংখ্যায় দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা থাকে, দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা থাকে এবং দশমিকের পরে কোনো পূর্ণ সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা থাকে, তাকে দশমিক সংখ্যা বলে। দশমিক সংখ্যা বলে। দশমিকের আগে যদি পূর্ণ সংখ্যা থাকে এবং দশমিকের পরেও যদি পূর্ণ সংখ্যা থাকে তখন তাকে দশমিক সংখ্যা বলে। অর্থাৎ মনে করেন এরকম 3.04, এইটা আমাদের একটা দশমিক সংখ্যা। অথবা মনে করেন 7.89, এইটা আমাদের একটা দশমিক সংখ্যা। দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা আছে, দশমিকের পরে কোনো পূর্ণ সংখ্যা আছে। আমাদের 4.8, এইটা একটা আমাদের দশমিক সংখ্যা। দশমিকের আগেও পূর্ণ সংখ্যা থাকতে হবে, দশমিকের পরেও পূর্ণ সংখ্যা থাকতে হবে, তাহলেই সেটা দশমিক সংখ্যা হবে। আর দশমিক ভগ্নাংশ কোনটা? দশমিকের আগে শূন্য থাকবে, দশমিকের পরে কোনো পূর্ণ সংখ্যা থাকবে, সেটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। আশা করি বুঝছেন। তাহলে পার্থক্য কি বুঝছেন দশমিক ভগ্নাংশ এবং দশমিক সংখ্যার? তাহলে আমরা কি বলতে পারি না সকল দশমিক
ভগ্নাংশই দশমিক সংখ্যা। সকল দশমিক ভগ্নাংশ একটা দশমিক সংখ্যা, কিন্তু সকল দশমিক সংখ্যা এইটা দশমিক ভগ্নাংশ বলা যাবে না, কারণ শূন্য একটা পূর্ণ সংখ্যা। তার জন্য আমরা বলতে পারি দশমিক সংখ্যাই দশমিক ভগ্নাংশই হবে দশমিক সংখ্যা। আমরা বলতে পারি সকল দশমিক ভগ্নাংশই দশমিক সংখ্যা, ভগ্নাংশই দশমিক সংখ্যা। কিন্তু সকল, আচ্ছা নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু সকল দশমিক সংখ্যা দশমিক ভগ্নাংশ নয়। দশমিক ভগ্নাংশ নয়। আশা করি বুঝছেন দশমিক সংখ্যা আর দশমিক ভগ্নাংশের মধ্যে পার্থক্য। দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সসীম দশমিক ভগ্নাংশ আর একটা অসীম দশমিক ভগ্নাংশ। এখন আমরা জানব সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে। কোনো দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক সংখ্যা সসীম হলে তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। আর একবার একটু বুঝেন, কোনো দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক সংখ্যা যদি সসীম হয় তখন তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। মনে করেন এই যে আছে 0.534, এই যে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক সংখ্যা সসীম। সসীম মানে যার হচ্ছে শেষ আছে বা গণনা করে শেষ করা যায় বা আপনি গুনতে পারেন, সেইগুলোকে বলা হয় সসীম। দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক সংখ্যা সসীম হলে, তার মানে এখানে কয়টা, 1 2 3 তিনটা সংখ্যা আছে, এইখানেই শেষ। এইটা হচ্ছে একটা সসীম দশমিক ভগ্নাংশ। আবার হইতে পারে 0.5489, এইটাও একটা সসীম দশমিক ভগ্নাংশ। দশমিকের ডান দিকের সংখ্যা দেখব, বাম দিকের সংখ্যা গণনা করা লাগবে না, কারণ দশমিকের বাম দিকে সবসময় সসীম সংখ্যক অঙ্কই থাকবে, বাম দিকে কখনো অসীম হয় না। আবার যে এইখানে যে সবসময় 0 থাকবে এমন কোনো কথা নাই, থাকতে পারে 4.129, এইটাও একটা সসীম দশমিক ভগ্নাংশ। আশা করি বুঝছেন। সসীম দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়, বিশুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ আর একটা মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। এখন আমরা দেখব বিশুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে। যদি কোনো দশমিক সংখ্যায় দশমিকের আগে শুধু শূন্য থাকে এবং দশমিকের পরের অঙ্ক সংখ্যা সসীম হলে তাকে সসীম দশমিক ভগ্নাংশ, বিশুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ দশমিকের আগে শুধু শূন্য থাকতে হবে এবং দশমিকের পরের অঙ্ক সংখ্যা সসীম হলে, মানে গণনা করে শেষ করা গেলে, তাকে বিশুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ বলে। আশা করি বুঝছেন। ক্লিয়ার? উদাহরণ কি এবার নিজে থেকে বানাইতে পারবেন? দেখেন, দশমিকের আগে শুধু শূন্য থাকতে হবে, 0 দশমিক, আর দশমিকের পরে একটা সসীম অঙ্ক সংখ্যা থাকবে, মানে 5 2 3। এই যে একটা বিশুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ। আশা করি বুঝছেন। আর একটা উদাহরণ মনে করেন 0.829, এইটাও একটা বিশুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ। কেন? কারণ দশমিকের আগে শুধু শূন্য আছে এবং দশমিকের পরের অঙ্ক সংখ্যা সসীম, মানে গণনা করে শেষ করতে পারি। সসীম দশমিক ভগ্নাংশের আর একটা প্রকারভেদ মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? যদি কোনো দশমিক সংখ্যায় দশমিকের আগে কোনো অঙ্ক থাকে এবং দশমিকের পরের অঙ্ক সংখ্যা সসীম হলে তাকে তাকে মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ বলে। তাকে মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ বলে। দশমিকের আগে কোনো সংখ্যা থাকে এবং দশমিকের পরের অঙ্ক সংখ্যা সসীম হলে তাকে মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ আমাদের উদাহরণ হইতে পারে 4.58, এইটা একটা মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ, অথবা 8.92, এইটা একটা মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। কারণ দশমিকের আগে একটা অঙ্ক আছে, দশমিকের পরে আরও অঙ্ক আছে বা সসীম সংখ্যক অঙ্ক আছে। এটা হইতে পারে 984 দশমিক হচ্ছে গিয়ে 489, এইটাও একটা মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। পার্থক্য কি বুঝছেন? এবার আমরা একটু একসঙ্গে দেখি বিশুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ কোনটা, 0.45। মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ কোনটা, 4.5। বিশুদ্ধতেও দশমিকের আগে শুধু শূন্য থাকতে হবে আর মিশ্রতে দশমিকের আগে কোনো একটা সংখ্যা থাকতে হবে। এই হচ্ছে পার্থক্য। ক্লিয়ার?
চলেন এবার আমরা পরবর্তীতে চলে যাই। দশমিক ভগ্নাংশের আর একটা প্রকারভেদ অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? কোনো দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক সংখ্যা অসীম হলে তাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। দশমিক বিন্দুর ডান দিকে অসীম সংখ্যক অঙ্ক থাকলে তার মানে সেই সংখ্যাগুলোকে আমরা গণনা করে শেষ করতে পারবো না, সেই ধরনের সংখ্যাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। 0.589452 চলতে থাকবে। দশমিকের ডান দিকের অঙ্ক সংখ্যা অসীম পর্যন্ত বিস্তৃত, যাকে গণনা করে শেষ করা যাবে না, তাকেই অসীম দশমিক ভগ্নাংশ বলে। এইটার দশমিকের আগেও যে কোনো সংখ্যা থাকতে পারে, 5.4 on 2 9 on 8 7 চলতে থাকবে। এরকম ধরনের সংখ্যাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। আশা করি বুঝছেন। এখন অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়, আবৃত, অসীম আবৃত এবং অসীম অনাবৃত। চলেন আমরা সেই দুইটা জেনে নিই। অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ আর একটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এখন আমরা দেখব অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে। কোনো দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সব বা পরপর থাকা কিছু অংশ বারবার আসতে থাকে, তাকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে। একে সংক্ষেপে আবৃত দশমিক ভগ্নাংশ বলে। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ অথবা অসীমটুক বাদ দিয়ে আবৃত দশমিক ভগ্নাংশও বলে। আবার এর আর একটা নাম আছে, একে পৌনপৌনিক দশমিক ভগ্নাংশ বলা হয়। পৌনপৌনিক মানে হচ্ছে একই সংখ্যা যদি বারবার আসে, যেমন এরকম 0.34343434 এইভাবে চলতে থাকবে। দশমিকের পরের সংখ্যাগুলো অসীম হবে এবং দশমিকের পরের অঙ্কগুলো একটা নির্দিষ্ট অংশ পর পর আসতে থাকবে। যেমন দেখো এই যে 34 এই 34 করে আসতেছে, এইটাকেই বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনপৌনিক দশমিক ভগ্নাংশ। এইটাকে সংক্ষেপে সসীম আকারেও প্রকাশ করা যায়, সেটা হচ্ছে গিয়ে 0 যেই সংখ্যাগুলা পরপর আসবে তাদের মাথায় পৌনপৌনিক দিতে হবে। যদি দুইটি সংখ্যা পরপর আসে তখন প্রথমটার উপর এবং শেষেরটার উপর পৌনপৌনিক দিতে হবে, মানে সংখ্যা দুইটার উপরে পৌনপৌনিক দিতে হবে। আর যদি সংখ্যাটা এরকম হয়, মনে করো 2.3, তারপরে হচ্ছে 457 এইখানে কোন অংশটা বারবার আসে? 457 এই ক্ষেত্রে এটা ... এই ক্ষেত্রে যদি আমরা পৌনপৌনিক দিয়ে লিখতে চাই তখন আমাদের সংখ্যাটা হবে দশমিকের আগে যেটা আছে সেটা থেকে যাবে, যেই অংশটার কোনো পুনরাবৃত্তি ঘটে না বা আবৃত হয় নাই ওইটা ওইভাবেই থেকে যাবে, 3টা থেকে যাবে। এরপরে 457, এই 457 লিখব প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যার উপর পৌনপৌনিক চিহ্ন দিব। পৌনপৌনিক চিহ্নটা এইভাবেও দেওয়া যায় অথবা বার আকারেও দেওয়া যায়, এইভাবে দাগ দিয়েও দেওয়া যায়। উপরে একটা দাগ দেওয়া থাকবে বা একটা দশমিক দেওয়া থাকবে। আবার একটু এটা দেখো, দশমিকের আগে যেই সংখ্যা আছে ওইটা ওইভাবেই থাকবে, দশমিকের পরে যেই অঙ্কটার কোনো আবৃত ঘটে নাই মানে পুনরাবৃত হয় নাই ওই অংশটা থেকে যাবে। আর যতটুকের পুনরাবৃত্তি ঘটেছে তাদের মধ্যে যদি 3টা সংখ্যা বা 4টা 5টা হয় তখন প্রথম সংখ্যাটার উপর পৌনপৌনিক এবং শেষের সংখ্যাটার উপর পৌনপৌনিক হবে। আর যদি 2টা সংখ্যার পুনরাবৃত্তি ঘটে তখন প্রথমটা এবং শেষেরটা মানে 2টার উপরে দিতে হবে। আর একটা সংখ্যার যদি ঘটে তাহলে একটার উপরে দিতে হবে। আশা করি বুঝছো। এইটা ছিল আবৃত দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এইখান থেকে আরেকটু জানার আছে, সেটা হচ্ছে আবৃত অংশ এবং অনাবৃত অংশ। যখন কোনো দশমিক সংখ্যায় দশমিকের পরে একই সংখ্যা বারবার আসতে থাকবে বা পুনরাবৃত্তি ঘটবে তখন ওই অংশটাকে বলা হয় আবৃত অংশ। এইটা একটা আবৃত অংশ। আবৃত অংশ এটা কিন্তু কোনো ভগ্নাংশ না, 3 4 এটাকে বলা হয় আবৃত অংশ। আবার নিচের সংখ্যাটা যদি লক্ষ্য করো, এইখান থেকে আছে 457, এই যে অংশটা এইটাকে বলা হয় আবৃত অংশ। আবৃত অংশ। আর যদি দশমিকের পরে এমন কোনো সংখ্যা থাকে যার কোনো পুনরাবৃত্তি ঘটবে না সেই অংশটাকে বলা হয় অনাবৃত অংশ। এইটাকে বলা হয় অনাবৃত অংশ। আমি আরেকটা উদাহরণ দিই। মনে করো আমাদের আছে 0.948 অন, তারপরে 34
ডট 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 এইভাবে চলতে থাকলো। এইখানে আমাদের দুইটা অংশ 489 48 অন, এই সংখ্যাটার কোনো পুনরাবৃত্তি ঘটে নাই, আর এই দিকে 34 সংখ্যাটার পুনরাবৃত্তি ঘটেছে। যতটুকুর কোনো পুনরাবৃত্তি ঘটবে না সেইটাকে বলা হয় অনাবৃত অংশ। অনাবৃত অংশ। আর যেই সংখ্যাটুকুর পুনরাবৃত্তি ঘটবে সেইটাকে বলা হয় আবৃত অংশ। এটা কিন্তু সংখ্যা না, অনাবৃত অংশ এবং আবৃত অংশ। আবৃত দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আমরা দেখব বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে। কোনো আবৃত দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর পর আবৃত অংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে তাকে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃত অংশ ছাড়া অন্য কোনো অংশ যদি না থাকে তখন তাকে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন একটা এক্সাম্পল দেখেন 0.55555 এইভাবে চলতে থাকবে ডট ডট ডট। এইটাকে আমরা লিখতে পারি 0.5 তার পৌনপুনিক। দশমিক বিন্দুর পর এইটা আমাদের আবৃত অংশ মানে 5, এই আবৃত অংশ বাদে আর কোনো কিন্তু সংখ্যা নাই। এইটাই হচ্ছে কি আমাদের বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। আর একটা এক্সাম্পল দেখতে পারেন 1.333333 ডট 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 এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের 1.3 তার পৌনপুনিক। দশমিকের আগের সংখ্যাটা আছে সেটা দেখার বিষয় না, দশমিকের পরের সংখ্যাটা শুধুমাত্র আবৃত অংশ থাকতে হবে। আর কোনো অঙ্ক যদি না থাকে তখন তাকে আমরা বলবো বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশের আর একটা প্রকার ছিল মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে? কোনো আবৃত দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর পর আবৃত অংশ ছাড়া অন্য কোনো অঙ্ক থাকলে তাকে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ দশমিকের পরে আবৃত অংশ ছাড়া অন্য কোনো একটা অংশ মানে হচ্ছে অনাবৃত অংশ যদি থাকে তখন তাকে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ বলে। উদাহরণটা কেমন হইতে পারে? মনে করেন 0.459, তারপরে আছে আমাদের 6666 এইভাবে চলতে আছে ডট ডট ডট। এইটা একটা মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। কেন? কারণ এইটা আমাদের একটা অনাবৃত অংশ আর এইখানে 6 আবৃত হয়েছে বা পুনরাবৃত্তি ঘটছে, এইটা আমাদের আবৃত অংশ। এইটাকে যদি আমরা পৌনপুনিক দিয়ে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো 0.4596 তার পৌনপুনিক। যেই অংশটা আবৃত হয়েছে তার উপরে পৌনপুনিক দিব, এবং যাদের কোনো পুনরাবৃত্তি ঘটে নাই এরকম একটা অংশ থেকে যায় যদি, তাহলে তাকে বলা হয় মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। এটা কিন্তু দশমিকের আগেও যে কোনো সংখ্যা থাকতে পারে, এরকম 4.49.125, তারপরে মনে করেন আমাদের আছে 787878 ডট ডট ডট, বা হচ্ছে আমি আর একটা সংখ্যা দিই 78 on তারপর ডট ডট ডট। তাহলে এইটাকে যদি আমরা পৌনপুনিক দিয়ে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো 49.125। এইবার 78 on এইটার হচ্ছে গিয়ে আবৃত হয়েছে বা হচ্ছে পুনরাবৃত্তি ঘটছে, তাহলে আমরা এটাকে লিখবো 78 on, এইটার মাথায় পৌনপুনিক দিব। এই যে পৌনপুনিক দিয়ে দিলাম। পৌনপুনিক কিন্তু দশমিক দিয়েও দেওয়া যায়, মানে এরকম একটা গোল্লা দিয়ে অথবা এরকম একটা দাগ দিয়ে বা একটা বার দিয়েও পৌনপুনিক দেওয়া যায়। যদি তিনটা সংখ্যা থাকে আবৃত অংশে তাহলে প্রথম সংখ্যার উপর বার দিব এবং শেষের সংখ্যার উপর বার দিব, মাঝখানের সংখ্যার উপর দিব না। এইটাকে বলা হয় মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ, কারণ দশমিকের পরে এই যে একটা অংশ আছে এর কোনো পুনরাবৃত্তি ঘটে নাই, বাকি অংশটুক পুনরাবৃত্তি ঘটেছে। অসীম দশমিক ভগ্নাংশের আর একটা প্রকারভেদ ছিল অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে সকল দশমিক সংখ্যায় দশমিকের পরের অঙ্কগুলো অসীম পর্যন্ত বিস্তৃত হলেও সংখ্যাগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না তাকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ সংখ্যাগুলো অসীম পর্যন্ত বিস্তৃত হবে, মানে অসীম সংখ্যা হবে কিন্তু তাদের কোনো পুনরাবৃত্তি ঘটবে না বা আবৃত অংশ থাকবে না, তাকেই অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন মনে করেন 4.58 on 225 on 987 ডট 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 এইভাবে চলতে থাকবে। এইগুলো হচ্ছে কি আমাদের অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এটা 0 দিয়েও থাকতে পারে, 0.6 on 275 বা 8 on 7 ডট 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 এইভাবে চলতে থাকবে। অথবা পাইয়ের মান যেইটা, এইটাও কিন্তু অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। পাইয়ের মান কি ছিল? 3.4
3.1416 তারপর ডট ডট অন 5 তারপর হচ্ছে ডট ডট ডট, এটা হচ্ছে গিয়া অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। বা এর মান যেটা, এর মান ছিল 2.7 অন 8 তারপর ডট ডট ডট, এই যেটা আছে এটা হচ্ছে আমাদের অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি বুঝছেন। এছাড়াও রুটের যেই মানগুলো আছে অমূলদ সংখ্যা √2 1.4 তারপর ডট ডট ডট, তারপর হচ্ছে √3 সমান ছিল 1.7 অন ডট ডট 1.7 অন তারপর ডট ডট ডট, এইভাবে যেই সংখ্যাগুলো আছে অমূলদ যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো সবই অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আমরা যখন মূলদ এবং অমূলদ সংখ্যা পড়ছিলাম তখন চার্টের মধ্যে আমি কিন্তু অমূলদ সংখ্যার প্রকারভেদে রাখছিলাম অনাবৃত সংখ্যা। এই অনাবৃত সংখ্যাটা মূলত একটা অমূলদ সংখ্যা, অনাবৃত সংখ্যাটা মূলত একটা অমূলদ সংখ্যা। আবার এটা দশমিকের ভেতরেও আছে, কারণ যেহেতু এইগুলো সবগুলো দশমিক সংখ্যা। আশা করি বুঝছেন। এই ছিল আমাদের বাস্তব সংখ্যার প্রকারভেদ, অনেক কষ্টে অনেক সময় নিয়ে শেষ হইল। আচ্ছা, আমরা মূলত বাস্তব সংখ্যার প্রকারভেদগুলো শিখলাম। এখন এইখান থেকে যেই অঙ্কগুলো আছে আমরা এক একটা করে শিখব, এক একটা টাইপ ধরে ধরে প্রতিটা অঙ্ক সমাধান করব। আজকের ক্লাস এ পর্যন্তই। কোনো সংখ্যায় যদি সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।